গতদিন আমরা সালফার নিয়ে কিছু আলোচনা করেছিলাম, খুবই বেসিক লেভেলের আলোচনা। আহ, আমরা ওয়েলথ নিয়ে অনেক কিছু বলেছিলাম, ওয়েলথ নিয়ে অনেক কথা বলেছিলাম। তো যারা একদমই নতুন তারা কতখানি কি ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন জানি না। আপনাদের কাজ হলো একদম চোখ বন্ধ করে এই জিনিসগুলোকে শোনা এবং যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা নোট করে নেওয়া। ধীরে ধীরে দেখবেন যে মাথার মধ্যে সব সেট আপ হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন খালি শুনতে থাকেন। অনেক ইনফরমেশন দিচ্ছি, অনেক কিছু বলতেছি, অনেক কিছু নোট করে রাখতে বলতেছি। যেগুলাকে নোট করে রাখতে বলি সেটা নিচে আন্ডারলাইন করে রাখবেন। হ্যাঁ, ওগুলো খুব কাজের। তাহলে দেখবেন যে পরবর্তীতে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তো ওয়েলথ নিয়ে আমার ধারণা কারো কোনো আহ, প্রশ্ন হয়তো থাকবে, করতে গেলে থাকবে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলথের অনেক কিছু বুঝতে পেরেছেন। আমি গতদিন কি বলছিলাম, সালফার পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকবে তখন তার প্রেজেন্টেশনটা দেখে কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে যে হ্যাঁ, একজন সালফার পার্সন আপনার সামনে আসছে, খুব পোলাইটলি কথা বলবে, সালাম দিবে, যে গ্রিটিংস জানানোর সেই বিষয়টা করবে, এবং সেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু থাকবে না। মানে সিঙ্গেল আর্টিফিশিয়াল কোনো ওয়ার্ড আপনার কাছে মনেই হবে না যে মেকি কোন একটা জিনিস। সেটা ছোট বাচ্চা হোক বা বড় মানুষ হয়ে যাক, তার ওই 2-3 মিনিটের কথাবার্তা, 2-3 মিনিটও না, 1 মিনিট তার সাথে কথা বললেই আপনার মাথার মধ্যে চলে আসবে যে না, আমার সামনে সম্ভবত একটা সালফার চলে আসছে। এবার আপনার কাজ হলো তার ওয়েলথটাকে বোঝা, ওয়েলথটাই খুঁজে বাইর করা, যে সে ওয়েলথটা দেখাচ্ছে কোন জায়গায়, কি দিয়ে। আমি সেদিন তো ওয়েলথ নিয়ে অনেক কথা বলেছি। আমি ওয়েলথ নিয়ে আর কোনো অত বিস্তারিত আলোচনা করতে চাই না। মাঝে মধ্যে একটু করে টিকার মতন করে একটু করে টিপ্পনি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাতে জিনিসগুলো আরো বেশি ঝালাই হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সেদিন আহ, আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হলো সম্ভবত অ্যাবান্ডেন্ট ইন এভরিথিং, তাই না? অ্যাবান্ডেন্ট, অনেক প্রাচুর্যতার বিষয়গুলো নিয়ে আমরা ইয়ে করছি, এগুলো নিয়ে আমি আরো আলোচনা করতেছি। তো জেনারেলি একজন সালফার পেশেন্ট আসলে আপনি প্রথমে তো বুঝে নিলেন, ফার্স্ট ভিজিটে তো বোঝাই যায়, প্রথম ভিজিটে ফার্স্ট আপনার কাছে পেশেন্টটা আসছে, সেরকম অবস্থায় তো আপনি বুঝেই গেলেন যে এটা একটা সালফার ঢুকে গেছে। তার অ্যাটিটিউড দেখে, তার বসার স্টাইল দেখে, বসবে খুব সুন্দর, পাটাকে এরকম করে আমি তো দেখাতে পারতেছি না, এটা পা মনে করেন, পাটা এরকম করে একটু ফাঁকা করে রেখে হাতটাকে এরকম করে রাখলো, বা এরকম করে রাখলো, এরকম হেভি ভাব নিয়ে, মশা নেই এরকম করে না, সুন্দর করে রাখলো। বা যদি চেয়ারও হাত দিয়ে থাকে, খুব পোলাইটলি দেখাচ্ছে চেয়ারের কাঁধে এরকম করে আছে, আপনার কাছে ওটাকে বেয়াদবি মনে হবে না, আপনার কাছে ওটা অড লুকিং মনে হবে না। তো পেশেন্ট যদি আপনি বুঝে গেলেন যে সালফার এসে আপনার সামনে বসছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি বিভিন্ন প্রশ্ন করবেন, কিন্তু এই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি কি বিষয় নিয়ে চিন্তা হয়। এই প্রশ্নটা অবশ্যই সালফার ধরতে গেলে আপনাকে এই প্রশ্নটা করতেই হবে, যে আপনার কি কি নিয়ে টেনশন হয়, আপনি কি কি নিয়ে ভাবেন। বিভিন্ন স্টাইল আপনার মতন করে আপনি প্রশ্ন করবেন। তাহলে আমি প্রশ্ন করবো কি, আপনার কি কি চিন্তা হয়। তখন সাধারণত এই সালফারের পেশেন্টরা এই কথাই বলবে আপনাকে, তার ভাষায় বলবে, এই মানে তার জিসটা হবে এরকম, জি স্যার, চিন্তা, চিন্তা না, চিন্তা সেরকম কিছু না, আল্লাহর রহমতে আমার সবকিছুই আছে, আল্লাহর রহমতে আমার সবকিছুই আমার কাছে আছে। আমার হাজবেন্ড ভালো চাকরি করে, ভালো স্যালারি পায়, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, মেয়েটা ডাক্তার, আমার ছেলের বউ স্কুলে চাকরি করে। তো স্যার আমার এরকম কোনো চিন্তাই নাই, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিভিন্ন স্টাইলে সে কিন্তু কথাগুলো বলবে, মূল বিষয়টা হচ্ছে এরকম, এই কথাগুলো বলবে, তার সাথে বলবে শুধু হয়েছে কি, ইদানিং আমার না এই হাঁটুটাতে ব্যথা, এতটুকু নিয়ে চিন্তা, এছাড়া আমার আর অন্য কোনো চিন্তা নেই। বুঝতে পারছেন? এই কথাগুলা তার রোগের সাথে রিলেটেড হয়ে এই এই ভাবনাই সে বলবে। বুঝতে পারলেন? আমি কি আবার বলবো?
আমার মনে হয় বলার প্রয়োজন নেই, আমি খুব ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং তার সাথে কথা বলতে গেলে এই এতটুকুই বললো না যে ইদানিং আমার এই এই হাঁটুটা একটু ব্যথা, এটুকুই নিয়ে চিন্তা, এটুকু, এই এতটুকু, এটুকু, একটু, এই শব্দগুলো আপনি পাবেন তার সাথে কথা বলতে গেলে। এই এতটুকুই চিন্তা যেটা থাকে সেটাতে কিছুটা কষ্ট দিচ্ছে। সুতরাং সে চায় যে এটা ঠিক করে দেওয়া হোক, যাতে সে আবার আগের স্টেটে চলে যেতে পারে। আগের স্টেট কোনটা? আগের স্টেট কোনটা? আগের স্টেট হচ্ছে সালফার চায় যে তার ফ্যামিলির দেখভাল করার লায়ক সে সব সময় থাকুক, দেখভাল করার ক্ষমতা তার মধ্যে বজায় থাকুক, তার যে সামর্থ্য ছিল সেটা বজায় থাকা চাই, এটাতে তার চেষ্টা থাকে। কিন্তু এই হাঁটু ব্যথা করছে, তাই এখন সে কাজ ঠিক মতো করতে পারছে না। সুতরাং আমাদের কাছে এরকম অনেক কেস আসে যেখানে পেশেন্ট এসে বলবে যে এখন আমার এর কারণে কিছুটা কষ্ট হচ্ছে, কিছুটা, আন্ডারলাইন করুন, কিছুটা কষ্ট হচ্ছে। আর তার রেফারেন্সে সব সময় এই কথাই থাকবে, এরকমটা সে বলবে যে 4 মাস আগেও তো আমি এ কাজ করতাম, ও কাজ করতাম, ফ্যামিলির জন্য এটা করতাম, জবে যেতাম, আমার নাতিপুতিকে স্কুল থেকে নিয়ে আসতাম, কিন্তু এই 4 মাস থেকে আমার এই অবস্থা হয়েছে যে আমি অফিসের কাজ ঠিক মতো করতে পারছি না, ক্লায়েন্টদেরকে ঠিক মতো দেখভাল করতে পারছি না, রিক্সায় করে যে একটু নাতিকে আনতে যাব স্কুল থেকে সেটা করতে পারছি না, এইরকম বলবে। তখন আপনার আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করে যে এটা করতে হবে, তো আপনি বলবেন তো এর জন্য কি হচ্ছে, আপনার সমস্যাটা কি হচ্ছে 4 মাস থেকে ইয়ে করে, এর জন্য আপনি কি সাফারিং করছেন, এর জন্য আপনার কি কি আহ, কাজে কর্মে কি কি প্রবলেম হচ্ছে। তো এই পেশেন্ট গুলা তখন এরকম বলে, আমি যদি ক্লায়েন্টকে ম্যানেজ করতে না পারি তাহলে সামনের দিনগুলোতে আমার জবে সমস্যা হবে, বা এমন হতে পারে যে আমার জবটা চলে যাবে, বা আমার কাজ করার সামর্থ্য থাকবে না। এখন বিষয়টা চলে আসলো সেই সামর্থ্যের, এই সামর্থ্যটাই তার সম্পদ, যেটা 4 মাস আগে ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, এখন সেটা যদি না থাকে তাহলে এই যে ওয়েলথ ইমাজিনেশন, আগে 4 মাস আগে তার সামর্থ্যটা ছিল, মানে ওয়েলথ ইমাজিনেশন অফ, কেন্টের ভাষায়, তাই না, আমি গতদিন বলেছিলাম কেন্টের রেপার্টরিতে রুব্রিক্স আছে ডেলুশন ইমাজিনেশন অফ ওয়েলথ, তাই না? তাহলে এই ইমাজিনেশন ওয়েলথটা তাহলে ধীরে ধীরে তার মধ্যে ফেয়ার প্রভার্টিতে চলে যেতে পারে, তার মধ্যে ভয় চলে আসতে পারে। এটা যদি ঠিক না হয় তাহলে আমি ফেয়ার প্রভার্টিতে চলে যাবো, আমি ফেয়ার প্রভার্টি নিয়ে আলোচনা করতেছি, তার মধ্যেই ভয়টা চলে আসে। তো আমার যা আছে, সরি, মানে আমার যা আমার যা আছে, আমার কাছে যা আছে, অনেক কিছু আছে, সেটা আমার থেকে চলে যাবে, এই ভয়। ফেয়ার মানে হলো, মানে ফেয়ার মানে আমরা কি জানি, আমরা জানি যে আমি এখন ক্যাপাবল, যেমন ধরেন যে আমি এখন অনায়াসে এক বেলায় টানা 10টা রুগী দেখতে পারি, ঠিক আছে, আমি এখন দেখতে পারি, আমার এনার্জি এখন শেষ হয়নি, আমি এখন 10টা পারতেছি না, এই ঘটনার পর থেকে আমি 10টা পারতেছি না, আমি হয়তো 6টা রুগী দেখতে পাচ্ছি, কিন্তু 6টা দেখার পরে আর 4টা রুগী আমি দেখতে পারতেছি না, এই যে ভয়। আমি ডেলি লেবার, আমি একাই 3-4 ট্রাক মানে মাল একাই আমি আপলোড করতে পারি বা ডাউনলোড করতে পারি, মানে মালগুলো আমি নামাতে পারি ট্রাক থেকে, ট্রাক খালি করে দিতে পারি, কিন্তু এখন এক ট্রাকের মাল নামাতেই আমি ক্লান্ত হয়ে পড়তেছি। আমি এক ট্রাকের মাল আমি মাথায় করে নামাবো, এটাতেই আমি একদম মনে ছাড়া এনার্জি নাই, 3-4 ট্রাক কি করবো, পারতেছি না। তাহলে এখন কাজ করার মাত্রা কমে গেল, আগে 10টা রুগী দেখতাম, এখন 6টা দেখার পরে আর হচ্ছে না, তাহলে কি হলো, কাজ করার মাত্রাটা কমে গেল, এখন কম হচ্ছে। এই ব্যক্তি এক সময় ওয়েলথে ছিল,
এক সময় ওয়েলথে ছিল, আর এখন সে কিসে আসলো? এক সময় প্রভার্টিতে আসলো। তার মানে এক সময় সে ওয়েলথে ছিল, এক সময় সে ওয়েলথের খুব কাছাকাছি একটা জায়গা হলো delusion abundance of everything she has an delusion abundance, এটা একটু লিখে নেন, delusion abundance of everything she has an abundance of everything she has an abundance মানে কি? abundance মানে হলো মাত্রায়, মাত্রাতিরিক্ত, প্রচুর মাত্রায়, অজস্র, প্রয়োজনাধিক পরিমাণ, মানে যেটা দরকার তার থেকেও বেশি। আপনার কাছে এতটুকু আছে, আপনি মনে করতেছেন যে আপনি আপনি সালফার না, আপনার কাছে এতটুকুই আছে। ওই জিনিসই সালফারের কাছে সে মনে থাকে, সে মনে করছে আমার কাছে অনেকগুলো আছে। এটা হলো অ্যাবান্ডেন্স। ঠিক আছে, আপনারা শুধু এটাই ভাবেন যে সে যে ভ্রম নিয়ে আছে, সে যে ভ্রম নিয়ে আপনার কাছে এসেছে, সে যে বিশ্বাস বা কল্পনা নিয়ে আসছে, সে ভাবছে যে আমার কাছে এত সম্পত্তি আছে, এত ধন সম্পত্তি আছে, আমি এতটা করতে পারি। সে যখন চেম্বারে এসে আপনার সামনে বসবে, তখন তার বসার স্টাইলটা কিরকম হবে? হ্যাঁ, সে কিভাবে, আমি তো একটু আগে দেখালাম, পা দুটাকে এরকম করে ফাঁক করে দুই হাতটাকে এরকম কোলের মধ্যে রিল্যাক্সে বসে থাকবে। তখন আপনার কাছে অনেক কিছু থাকবে না, আপনার পেটে পেট ভরা থাকবে, তখন আপনার মধ্যে কিন্তু অন্য টেনশন থাকবে না, আপনি কিন্তু একদম রিল্যাক্সে থাকবে। তার বসার স্টাইলটার মধ্যে, বসার প্যাটার্নটার মধ্যে আপনি এক ধরনের কনফিডেন্স দেখতে পাবেন, যে কনফিডেন্সটা একজন ভীত মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন না, একজন ওরিড পার্সনের মধ্যে আপনি দেখতে পাবেন না, একজন টেনশনে থাকা পার্সনের মধ্যে আপনি দেখতে পাবেন না। অথবা দেখা যাচ্ছে যে সে আরামে হ্যান্ডেলের উপরে হাতটা মেলে দিয়ে বসে আছে, কিন্তু আপনার কাছে খারাপ লাগবে না, সে তো রেফারেন্স দিয়েই আপনার সামনে বসবে। তো এরকম পজিশনের মেডিসিন, মানে এই স্টাইলে বসা মেডিসিন আরো আছে। হ্যাঁ, কিন্তু সালফারে বসে থাকার স্টাইলটা দেখে আপনার কিন্তু খারাপ লাগবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোট, এটা নোট করে নেন। সালফার যে স্টাইলে বসে থাকে, সেই স্টাইলে বসে থাকার ইয়েটা আপনাকে দেখে খারাপ লাগবে না, কারণ সে সম্মানপূর্বক আপনাকে সবকিছু এক্সপ্লেইন করবে, সবকিছু আপনাকে এক্সপ্লেইন করবে উইথ ডিউ রেসপেক্ট। আপনার যে সম্মান দরকার, সেই সম্মানটা দিয়েই সে রেসপেক্ট করবে। একটা উদাহরণ দেই এই ওয়েলথ এবং অ্যাবান্ডেন্স কে নিয়ে। একটা বৃদ্ধা মহিলা আসছিল, বয়স মোটামুটি 80 বছরের মতো। তা তিনি আসছেন, তার পাইলস এর প্রবলেম, সিভিয়ার ব্লিডিং, প্রচুর ব্লিডিং হয়, সাথে প্রচন্ড পেইন, অনেক বেশি ব্যথা। তার চোখে মুখে বা একদম চেহারাতে সে পেইন থাকলে কি মানুষের চেহারায় বোঝা যায়, সেই পেইনটা দেখা যাচ্ছিল। কিন্তু সে যখন আমার সামনে, আমার স্লাইডার মানে আমার থাই লাগানো আছে, থাই দরজা দিয়ে ঢুকে সে যখন ঢুকলো, 80 ইয়ার্স তার বয়স, সে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছিল যে তার ব্যথাটা, তার এই কথোপকথনে তার ব্যথাটা হলো তার সেকেন্ডারি, সম্মান দেওয়ার বিষয়টাই হলো তার প্রাইমারি, মুখ্য বিষয়। হ্যাঁ, আমার সামনে সে আসলো, চেয়ারে বসলো, বসতে কষ্ট হচ্ছিল, সে এই ডান সাইডে তার খোলাটা ছিল, ডান সাইডে জাস্ট ডান সাইডে পাটা একটু এরকম করে চেড়ে একটু উঁচু করে রাখছে, আমার কিন্তু দেখে খারাপ লাগতেছিল না। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কষ্ট হচ্ছে। উনি বলছেন যে ডাক্তার সাহেব কিছুটা ব্লিডিং হচ্ছে, ভালো করে খেয়াল করেন, উনি বলছেন কিছুটা ব্লিডিং হচ্ছে আর ব্যথা হচ্ছে। হ্যাঁ, তার মানে বর্ণনাটা হচ্ছে তার কাছে হচ্ছে অনেক ব্লিডিং হচ্ছিল, কিন্তু আমি তার সাথে তার মেয়ে আসছে বা ইয়ে, আমি পরে শুনছি অনেক ব্লিডিং হচ্ছিল, কিন্তু তার এই অনেকটাই তার কাছে মনে হচ্ছিল যে ব্যথাও অল্প, ব্লিডিং ও অল্প। আপনারা শুধু এইটুকু চিন্তা করেন, সে এমন কন্ডিশনে আছে, সে এমন কন্ডিশন আছে, তার ব্যথাটা মুখে, ফেসের মধ্যে ব্যথার যে মানে
কি বলবো, প্রকোপতা অনুভূতি, সেটা কিন্তু তার ফেসের মধ্যে ছিল। কিন্তু সে আমার সামনে রেফারেন্স দিয়ে সে বিষয়টাকে কিভাবে করছে, তার সামর্থ্য কতখানি দেখেন, সে এক্সপ্রেস কিভাবে করতেছে, এইটা দেখার মতো। এই রুগীটা যদি সালফার না হয়ে যদি ক্যামোমিলা হতো, নাক্স ভূমিকা হতো, অথবা কলোসিন্থ হতো, তাহলে কি হতো একবার ভেবে দেখেন। আপনার অবস্থা যদি ক্যামোমিলা হতো তাহলে চিন্তা করেন, আপনার অবস্থা কিন্তু একবার নাজেহাল করে ফেলতো। আর স্টামোনিয়াম হলে তো অল্পতেই ভয় পেয়ে যেত, এত ব্যথা আর ব্লিডিং সে তো সহ্যই করতো না। সালাম দেওয়া তো দূরের থাক, হ্যাঁ, রক্ত পড়ছে এটা নিয়ে সে অস্থির, এটা নিয়ে সে মাথা খারাপ করে দিত। ইভেন দেন ক্যালকিরিয়া কার হলেও তাই করতো। আপনারা যদি স্ট্যামোনিয়াম এর কথা চিন্তা করেন, স্ট্যামোনিয়ামের সাথে সাথে যদি সালফারকে একটু ডিডি করেন, তাহলে তাহলে দেখতে পাবেন সালফারের কাছে অনেক সামর্থ্য আছে, আর স্ট্যামোনিয়ামের কাছে মোটেই সামর্থ্য নাই। কারণ স্ট্যামোনিয়াম, সালফার কি, সালফার হলো ওয়েলথে থাকা পার্সন, তাই না, ওয়েলথ ডেলুশন ওয়েলথের মধ্যে। আর স্ট্যামোনিয়াম কে আপনি পাবেন পোরের মধ্যে, পোরের মধ্যে কিন্তু সালফার নাই, আমি পরে আলোচনায় আসবো। তাহলে স্ট্যামোনিয়াম পড়ে থাকা পার্সন, এই কারণে ছোটখাটো জিনিস নিয়ে তার ভয় বেশি হয়, সে লাফায়। ঠিক আছে, আরেকটা ছোট্ট উদাহরণ দিই। একজন পেশেন্ট আসছিল, তার মোটামুটি 4-5 মাস বছর, মানে 4-5 মাস থেকে তার ফ্রোজেন শোল্ডার, শোল্ডারটা চাপতে পারে না। ফ্রোজেন শোল্ডার তো বোঝেনি যে আহ ব্যথা, হ্যাঁ, এই পর্যন্ত চাপতে পারছে না। তো ধরেন 4 মাস, 5 বা 6 মাস থেকে তার প্রবলেম, এজন্য সে কোনো ট্রিটমেন্টই নেয়নি, কোনো ট্রিটমেন্ট নেয়নি। তো তার ছেলে সে সময় একজন অর্থোপেডিক্স এর ডাক্তারের কাছে নিয়ে গেছিল, ভালো করে বুঝেন কেসটা। অর্থোপেডিক্স এর কাছে নিয়ে গেল, পপুলার, এখানে তো অনেক বিজি একটা ডায়াগনোসিস সেন্টার, মানে ডায়াগনোসিস সেন্টার প্লাস ডাক্তারও বসে, প্রচুর ভিড়। তো সেখানে যে দেখে যে রুগী বলতেছিল যে ওখানে যে দেখে সিরিয়াল মেলা পরে, 40 না 50 নাম্বার সিরিয়াল। তো ছেলে নিয়ে গেছে, ছেলে বলতেছে যে মা তুমি একটু ওয়েট করো, আমার একটু অফিসের কাজ আছে, আমি অফিস থেকে ঘুরে আসি। হ্যাঁ, তুমি একটু বসো, সিরিয়াল ব্রেক করা যাবে না, তুমি একটু বসো, সিরিয়াল হলে আমি তার মধ্যে চলে আসবো, বা আমি যদি আসতে দেরিও হয় তুমি ডাক্তার কাছে ঢুকে যাও। এখন সে বলছে যে না 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 না, আমার এত বেশি ব্যথা হচ্ছে না, মানে আমার শোল্ডার যে পেইন, সেটা তো আমি তো 8 পিস করতে পারছি, ফ্রোজেন শোল্ডারে 8 পিস করা যায়, আপনি নিচে রেখে এরকম এরকম করতে পারছেন। এই মহিলা কিন্তু 8 পিস করতে পারতেছিল, আমার কষ্ট হচ্ছে না। আমার কষ্ট তো শুধু উপর নিচ করতে, হ্যাঁ, আমার আমার কষ্ট হচ্ছে উপর নিচ করতে, আমি উপর নিচ করব না। আমার মনে হচ্ছে যে শোল্ডারটা একটু বাড়িয়ে আসছে, এটা এত বড় বা ভয়ের কিছু না, আজকেই ডাক্তার দেখাতে হবে এমন কিছু না। আমার তো শুধুমাত্র প্রবলেমটা হাত উপর নিচ করতে হচ্ছে, এতটুকু। পেশেন্টের ভাবনাটা বুঝে, এই ভাবনার সাথে কি আমরা অ্যানালজি করতে পারি? দেখেন কিভাবে অ্যানালজি করতে পারি। অ্যানালজি মানে তো জানেন, নতুনরা জানেন তো, অ্যানালজি মানে সাদৃশ্যতা। আমরা কিভাবে সাদৃশ্য করতে পারি পেশেন্টের ভাবনা থেকে, আমরা এতদিন 2 দিন ধরে যা শিখে আসছি সেই ভাবনা, যে আমার তো 2-4 লাখ টাকা আছে, এর মধ্যে 2-4 হাজার টাকা গেলে সমস্যা কি, আমি তো হাত এইভাবে মুভ করতে পারতেছি, এই খালি এইটুক আর এইটুক করতে পারতেছি না। ঘটনা কি হলো না, আমার লাখ টাকা, খুব ঠান্ডা মাথায় বুঝেন, আমার কাছে লাখ টাকা আছে, এই লাখ টাকার মধ্যে যদি 2-4 হাজার টাকা চলেও যায়, 10 হাজার টাকা যদি চলেও যায়, তো কি কষ্ট, ক্ষতি কি, আমার তো কোনো কষ্ট হবে না। তো বিষয়টা এই মহিলারও তাই, আমার তো হাত আমি এরকম নড়াতে পারতেছি, সামনে নিতে পারছি, পিছনে নিতে পারতেছি, এটা তুলতে পারতেছি, ওটা তুলতে পারতেছি, আমি শুধুমাত্র হাতটাকে এরকম করে উপরে চেড়ে এই পর্যন্ত নিয়ে যেতে পারতেছি, এইটা তেমন কিছু না। দুটা ঘটনাই কিন্তু একই হলো, লাখ টাকা থেকে 2-3 হাজার টাকা চলে গেলেও যে কাহিনী, এই হাত আমি একটু পারতেছি না, এমনি তো এটা পারতেছি, বুঝতে পারছেন, ওয়েলথের বিষয়টা বুঝেন, এটাই তার ওয়েলথ, আমি তো এটা করতে পারতেছি, এটাই তার ওয়েলথ। হ্যাঁ, অ্যাবান্ডেন্স কি, এটাও বুঝতে পারলেন, হ্যাঁ, অ্যাবান্ডেন্সও জি কিন্তু জি জি। একই ইয়াতে। এখন যখন এই ওয়েলথ কমা শুরু হয়ে গেল, এই ওয়েলথ কমা শুরু হয়ে গেল, এই রোগীটার কথাই আমি বলি, তার শোল্ডারের সক্ষমতাটা কিছু কম হওয়া শুরু হয়ে গেল, মানে সে কাজ করতো, মানে এখন লাখ টাকা আছে,
হ্যাঁ, এখনো লাখ টাকা আছে, তার কাছে লাখ টাকা আছে। হ্যাঁ, কিন্তু লাখ টাকা আছে মানে তার কাছে ওয়েলথ আছে, আমি তো আগে পিছে করতে পারতেছি, কিন্তু ওয়েল যখন কমে যাচ্ছে, টাকা কমতে কমতে লাখ থেকে হাজার হয়ে গেছে, আরো কমে যাচ্ছে, আরো কমে যাচ্ছে, মানে যখনই তার মাথার মধ্যে আসতেছে যে না আমার তো আগে এটা করতাম, এখন এই আর কিছু করতেও ঝামেলা হচ্ছে, এই যে কমে যাওয়া, এই কমে যাওয়াটাই হলো ডেলুশন থিন হি ইজ গেটিং। একটু কঠিন হয়ে গেল, আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা লিখে নেন। ডেলুশন হি ইজ গেটিং থিন, ডেলুশন হি ইজ গেটিং থিন, লিখে নেন। কিরকম রুব্রিক্সটা বোঝার ক্ষেত্রে এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা ডেলুশন তো বুঝে গেছেন, ডেলুশন ভ্রম, ডেলুশনের আরেক ডিকশনারি মিনিং হলো ভ্রম, ভ্রান্ত ধারণা যাই করেন। আর আমরা যেটা বলি ডেলুশনের প্র্যাকটিক্যাল মিনিংটা হচ্ছে কি, রুগী যা মনে করে, রুগী যা ভাবে। ডেলুশন নিয়ে আমি কথা বলতেছি না। এরপরের একটা ওয়ার্ড হচ্ছে থিন। থিন মানে কি? থিন মানে হচ্ছে পাতলা। আমরা বলি না কি দুবলা পাতলা বলে, তাই না? পাতলা। আর থিনের ডিকশনারিতে যেটা দেওয়া আছে, ডাইলিউটেড ইন রিয়েল সাবস্টেন্স। ঠিক আছে, থিন মানে তাহলে পাতলা হয়ে যাচ্ছে। গেটিং, পরের ওয়ার্ডটা দেখেন, গেটিং, হি ইজ গেটিং। গেটিং মানে কি? গেটিং মানে হচ্ছে নির্দিষ্ট স্টেজ বা কন্ডিশনে পৌঁছানো, এবং এই প্রক্রিয়াটা চালু আছে। গেটিং এর সাথে কি আইএনজি যোগ আছে, গেট প্লাস আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে চলছে। হি ইজ গেটিং, এবার অর্থ করেন, হি ইজ গেটিং মানে সে ওয়েল থেকে, গেটিং থিন, সে ওয়েল থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। ডাইলুটেড ইন রিয়েল সাবস্টেন্স, আগে যেরকম ছিল সেরকম জায়গায় চলে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। সোজা বাংলায় বলি, আগে লাখপতি ছিল, এখন ধীরে ধীরে হাজার, হাজার থেকে এখন দেখেন চারানা আটানায় নামে আসতেছে। বিষয়টা এরকম, বুঝতে পারছেন? গেটিং থিং এর ইয়েটা ওরকম। এই গেটিং থিং এর সাথে আরেকটা খুব সুন্দর রুব্রিক্স লাগানো আছে, আমি এটা এর আগে শিখাইছিলাম। এটা হচ্ছে ডেলুশন বডি ইজ থিন। দুটো দুই রুব্রিক্স, এটাতে আছে থুজা, আর ডেলুশন গেটিং হি ইজ গেটিং থিন এর মধ্যে আছে সালফার। ঠিক আছে, পরে আরেকটা মেডিসিন যোগ হয়েছে, ওই মেডিসিন আমি অত বেশি জানিও না। তো কেন্টের রেপার্টরিতে ডেলুশন হি ইজ গেটিং থিনের সালফার ছিল, আর কেন্টের রেপার্টরিতে ডেলুশন বডি ইজ থিনের মধ্যে কি ছিল? তুজা। হ্যাঁ, তো আমরা একটু জেনে নিই। তো হি ইজ গেটিং থিন, এ ব্যক্তি থিন হয়ে যাচ্ছে, ওই যে উপরের রুব্রিক্সটার কথা বলছি, হি ইজ গেটিং থিন, এ ব্যক্তি থিন হয়ে যাচ্ছে, মানে এই প্রসেসটা চলমান, সিচুয়েশনটা এমন যে সে দিনকে দিন থিন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, ডাইলুটেড হয়ে যাচ্ছে। ডাইলুটেড মানে কি? লঘু, তাই না? ডাইলুটেড হয়ে যাচ্ছে। আর পরের রুব্রিক্সটা বডি ইজ থিন। বডি ইজ থিন, এখানে কিন্তু আইএনজি দেওয়া নাই, বডি ইজ থিন মানে বডি অলরেডি থিন হয়ে আছে। বিষয়টা বুঝেন? সুতরাং গেটিং থিন মানে ব্যক্তি ইতিমধ্যে ধারাবাহিকভাবে ডাইলেটেড হচ্ছে, এবং এভাবে চলতে চলতে এক সময় সে ধ্বংসপ্রাপ্ত হবে। আর এই বডি থিনটা কি? সে ইতিমধ্যে থিন হয়ে আছে, এবং যে কোনো সময় থিনের পরে থিন হয়ে গেলে কি হবে? পরবর্তীতে সে ভেঙে যাবে, ব্রিটেল। আমরা থুজাতে পড়েছিলাম, বডি ইজ ব্রিটেল, ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই সেন্সেশনটা থুজার কি হয়? এই থুজার এই সেন্সেশনটা হয় বডি স্ট্রাকচার নিয়ে। আর তার মানসিক সেটআপ হলো সে ফিল করছে যে সে হারাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমি থিনের কথা বলছি, বডি থিন, সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে, সে মনোবল হারাচ্ছে, সাহস হারাচ্ছে, সেলফ কনফিডেন্স ধীরে ধীরে লুজ করতেছে। এটা হচ্ছে তার মানসিক সেটআপ, মেন্টালিটির উপরে কাজ করছে। তো প্রথম রুব্রিক্স এর ক্ষেত্রে ডেলুশন হি ইজ গেটিং থিন, হি ইজ গেটিং থিন, এইটার ক্ষেত্রে রুগীরা এসে সাধারণত কি কথা বলে? রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব, আমি মনে করছি যে আমার এই শরীরের চর্বি, বা আমি যে ফ্যাটি হেলদি, এটা দিন দিন কমে যাচ্ছে। এটা নিয়ে আমি অত অরিড না, কিন্তু বিষয়টা নিয়ে আমি বেশ সচেতন। কেন কমতেছে? আমার ওজনটা কমে যাচ্ছে। ঠিক আছে,
আরেকজন রোগী এসে বলছে, ডাক্তার সাহেব আমি জানি না কি কারণে, কিন্তু কেন জানি আমার মনে হয় আমি দিন দিন আমার সাহস হারাই ফেলছি। আগে আমি যে ধরনের কনফিডেন্স পেতাম কথা বলার সময় বা কোনো কিছু ফেস করার সময়, আমি ওরকমটা আর পাচ্ছি না। এরকম কথা কিন্তু রুগী বলে। আর ডেলুশন, বডি স্থিনের রুগীরা এসে কি কথা বলে? রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব, আম, আমি মনে করি যে আমি পাতলা হয়ে গেছি। হ্যাঁ, আমার ফিগারটা আপ টু মার্ক না। আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন? আমার স্বাস্থ্য কিছুটা ভালো করতে চাই। এরকম কথা বলে। আরেকজন রুগী এসে এরকম বলতে পারে যে আমার স্বাস্থ্য মোটা হওয়ার পরবর্তী আমার মনে হচ্ছে হাফ হয়ে গেছে। ডাক্তার সাহেব দেখেন তো আমি হাফ হয়ে গেছি। হ্যাঁ, একজন আমাকে বলতেছিল দেখেন তো আমি মনে হচ্ছে 50% ডিসকাউন্ট হয়ে গেছি, একটা রুগী বলতেছিল। হ্যাঁ, যদিও পেশেন্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সে যথেষ্ট হেলদি ছিল, কিন্তু সে মনে করছে যে সে হাফ হয়ে গেছে। এটা হলো বডি স্থিন। ঠিক আছে, আমরা বডি স্থিন নিয়ে আমাদের অত ইয়া না, কনসার্ন না। এটা থুজার আবার আলোচনা যখন করব তখন ওইটাতে আসবো। আমরা আমাদের কনসার্ন জায়গা হচ্ছে সালফার, আমরা সালফারের দিকে ফোকাস করি। তো আমি গতকাল থেকে আজকেও কিছু কিছু আলোচনা করলাম, কিছু বললাম। আমি যতগুলা কেস নিয়ে আলোচনা করেছি, যেমন ধরেন এই যে লেবারের কথা বললাম, যে বলছিল যে আমি আগে একাই 2-3টা ট্রাক খালি করে ফেলতে পারতাম, এখন এক ট্রাক খালি করতেই আমি ক্লান্ত হয়ে পড়ছি, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে কি? মানে তার কাছে মনে হচ্ছে সে এখন আর কাজ করতে পারছে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, নোট করে নেন। এই এটা এই থিন থাকতে গেলে এই শর্তটা মিলতে হবে, এটা নোট করে নেন। যে বর্তমানে থিন হয়ে আছে সে আপনার কাছে এসে কি বলবে? ডেলুশন, হি ইজ গেটিং থিন। এই রুব্রিক্সটা আপনি তখন, এটা তখনই কোয়ালিফাইড হবে, তখনই আপনি এই রুব্রিক্সটা নিতে পারবেন যখন রুগী এসে বলবে যে সে আগে ঠিক ছিল, মোটা ছিল, সে আগে অ্যাবান্ডেন্স ছিল, সে ওয়েলদের কথা বলবে, অ্যাবান্ডেন্সের কথা, ওয়েলদের কথা বলবে। সে আগের কথাগুলো রেফারেন্স টানবে। আগে আমি এই ছিলাম, আগে ওই ছিলাম, আমার অ্যাবান্ডেন্স প্রচুর, এই এরকম ছিল, অঢেল টাকা ছিল, আমার অঢেল নলেজ ছিল, আমি একাই 10 জন মানুষের কাজ করতে পারতাম, আমি একাই পুরা পরীক্ষার হল, পুরা কেন্দ্র আমি চালাইছি। এরকম কথা বলবে, সে আগের কথাগুলো রেফারেন্স চালবে। সালফারের ক্ষেত্রে এটা খুবই দেখা যায় যে সে আগের কন্টেস্টে কথা বলে। এই সালফারের কাজই হলো এরকম, আগের কন্টেস্ট, আগে এরকম। খুব স্পষ্ট পিকচার আমি আপনাদেরকে বলতেছি, সালফার আপনাদের ভুল হবে না কখনো। আমাকে ফলো করেন, কখনো ভুল হবে না। আমি আগে 5 কিলো দৌড়াতে পারতাম, এখন 1 কিলো দৌড়াতে গেলে কষ্ট হয়। আমি আগে দম বন্ধ করে 5 মিনিট পানির মধ্যে ডুব মেরে থাকতে পারতাম, এখন ডুব মারলে আমার দম বন্ধ হয়ে আসে। মানে পরিস্থিতি কিছুটা গড়বড় হয়ে গেছে, মানে সে এখন গেটিং থিন হয়ে গেছে। আগে যে ওয়েলথে ছিল, আগে যে অ্যাবান্ডেন্সে ছিল, এখন এখন থিন হচ্ছে, এবং এগুলো তার ডেলুশনের মধ্যে থাকছে, মানে সে মনে করছে যে আমি থিন হয়ে যাচ্ছি। এরপরে তার মধ্যে চলে আসে ফেয়ার প্রভার্টি স্টেট। ফেয়ার প্রভার্টি স্টেট, ফেয়ার প্রভার্টি, এটা খুব ভালো করে বুঝে নেন, খুব ভালো করে বুঝে নেন। প্রভার্টি কিন্তু এখনো আসেনি, ফেয়ার, ফেয়ারে আছে, ফেয়ারে আছে মানে, ফেয়ার মানে কি? ফিউচার। ফেয়ার কিসের নিয়ে হয়? বর্তমানকে নিয়ে না, ফিউচারকে নিয়ে, ভবিষ্যতে হবে, সামনের দিনগুলোতে যে প্রভার্টি হবে, এরকম ফিলিংস তার মধ্যে চলে আসে। যে এক সময় ওয়েলথে ছিল, সে লোকজনের মাঝে আগে বিলাতো বিলাতো, টাকা ছিটাতো, এখন সেটুকু আর থাকছে না, এখন ধীরে ধীরে কমতে থাকছে। সামনের দিনে যে আবার সবই না চলে যায়, আমি হয়তো আর চালাতেই পারবো না, রুগীরা এসে বলে, আমি উঠতেই পারবো না, আমি বসতেই পারবো না, খেতেই পারবো না, ইনকামই করতে পারবো না, তাহলে সমস্যা হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। এই ভয়গুলাই হচ্ছে ফেয়ার প্রভার্টি। আমি আরো ক্লিয়ার করে বুঝাচ্ছি, ফেয়ার প্রভার্টিটা বুঝতে হবে। ফেয়ার প্রভার্টি, আমি রুব্রিক্সটা দিয়ে দিই। অনেকগুলো মেডিসিন আছে, আমরা বিভিন্ন মেডিসিনের অ্যাসপেক্টও বুঝতে পারি, আজকে না, আমরা সালফারের অ্যাঙ্গেলে বুঝবো, দু একটা উদাহরণ দিই ফেয়ার প্রভার্টিটা যাতে ভুল না হয়। প্রভার্টি মানে কি?
প্রভার্টি হলো এমন একটা স্টেট যেখানে ব্যক্তি তার নিজস্ব চাহিদা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী বা সমাজের গ্রহণযোগ্য পরিমাণের টাকা পয়সা বা সম্পত্তি বা অন্য কোনো রিসোর্সের অভাব থাকে। এটা এমন একটা স্টেট যেখানে ব্যক্তির নিজস্ব চাহিদা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী বা সমাজের গ্রহণযোগ্য পরিমাণের টাকা পয়সা সম্পত্তি বা কোনো রিসোর্সের অভাব থাকে, সেটাকে আমরা প্রভার্টি বলি। প্রভার্টির ডিকশনারি মিনিং গুলো আবার অদ্ভুত। অভাব, প্রাচুর্যতা, দুর্ভিক্ষ, উর্বরতার অভাব মানে তথা অনুর্বর, অপুষ্টিজনিত দুর্বলতা, এগুলো সব প্রভার্টি বলে। তাহলে প্রভার্টি মানে ব্যক্তির এমন একটা স্টেট যেখানে ইনসাফিসিয়েন্ট রিসোর্স থাকে, এটা হচ্ছে সবচেয়ে ভালো বাংলা। ইনসাফিসিয়েন্ট রিসোর্স, রিসোর্সের অপ্রাচুর্যতা, রিসোর্সের অপ্রাচুর্যতা। প্রভার্টি সিচুয়েশনে কোনো কিছু পর্যাপ্ত পরিমাণে থাকে না বা কোয়ালিটি খুব পোর থাকে, খুব পোর বলবো না, এক্সট্রিমলি পোর থাকে, এরকম একটা স্টেট, এটা হলো প্রভার্টি। তো এই রুব্রিক্সের পুরো অর্থ যদি আমরা বুঝতে চাই তাহলে হবে ব্যক্তির ভয় থাকে যে তার রিসোর্স হারিয়ে ফেলবে, ব্যক্তির রিসোর্স হারিয়ে ফেলার ভয় থাকে, অথবা অভাব, যেমন সে হয়তো ভয় পাচ্ছে তার বস্তুগত সম্পত্তি, তার শক্তি, তার দক্ষতা, তার মর্যাদার, তার সক্ষমতার, তার রেপুটেশনের, অথবা অন্য কোনো রিপোর্ট যা তাকে পোর করে ফেলবে, পোর থেকে এক্সট্রিম পোর করে ফেলবে, বর্তমানে সে যে অবস্থায় আছে সেখান থেকে আরো কমিয়ে দিবে, এই সম্পদ হারানোর আকাঙ্ক্ষা বা অ্যান্টিসিপেশন তৈরি হতে পারে তার অসুস্থ কন্ডিশনের কারণে বা তার লাইফের বর্তমান অবস্থার কারণে, যা সে নিশ্চিতভাবে অ্যাভয়েড করতে চায় কিন্তু অ্যাভয়েড তার হয় না। তো একজন রোগী তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ তার অসুস্থতা থেকে যদি সুস্থ না হতে পারে এবং যদি এভাবে দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কিভাবে চলবে, তার খাবার কিভাবে ম্যানেজ করবে, ফ্যামিলি কি করে চলবে, অথবা কোথাও তার যে নিজস্ব সম্মান হানি হচ্ছে সেখান থেকে সে কিভাবে রক্ষা পাবে, এগুলো হলো ফিয়ার প্রভার্টি। রুগী এসে আমাদের কাছে বলে যে ডাক্তার সাহেব আমার এই ব্যথা অনেক বেড়ে গেছে, আগে তো সেরকম গুরুত্ব দিতাম না, কিন্তু এখন ভয় লাগছে এটা আমার কাজে না আবার সমস্যা তৈরি করে ফেলে। আবার রুগীরা এসে বলে ডাক্তার সাহেব এই ব্যথা এখন যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে, এমনিতে আমি এই ব্যথাগুলোকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু আমার এখন ভয় হচ্ছে যে এই ব্যথার কারণে আমি আর কাজই করতে পারবো না, আমি আর কাজে যেতে পারবো না, আমি আর আমার ব্যবসায় চালাতে পারবো না, আমি আমার অফিসে যেতে পারবো না, এই টাইপের কথা বলে। এই রোগীর ভাষ্যে আমরা পাচ্ছি সে তার কাজ করতে বা পারফর্ম করতে যথেষ্ট রিসোর্স আছে, কিন্তু তার ব্যথার কারণে তার এফিসিয়েন্সিটা নষ্ট হয়ে গেছে। এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে ফেয়ার প্রভার্টি। এখন ভয় পাচ্ছে, আমি তো এখন পারতেছি, তো আমি ভয় পাচ্ছি যে আমি আর কাজই করতে পারবো না, আমি আমার ব্যবসাটাই চালাতে পারবো না, আমি আমার জবেই যেতে পারবো না, তার মানে কি তার এফিসিয়েন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে পুরোটাই, এই ভয়। তাহলে এটা হলো ফেয়ার প্রভার্টি। আরেকজন রোগী বলছে ডাক্তার সাহেব আমি মরে গেলে আমার বউ বাচ্চা ফ্যামিলি ঘর বাড়ি আমার সব সম্পত্তি হারিয়ে যাবে, ডাক্তার সাহেব আমি সেটা চাই না, আমি সবাইকে ভালোবাসি, এটাও ফেয়ার প্রভার্টি। রোগী বলছে যে আমার ব্যবসা ক্ষেত্রে আমার অনেক কম্পিটিটর আছে, আমি ব্যবসা হারাতে চাই না বা আমি ছেড়ে দিতে চাই না, আমার বিন্দু মাত্র অবহেলায় আমি সবকিছু হারিয়ে ফেলতে পারি, আমি এটা ভাবি না যে তাদের কত টাকা পয়সা বা সম্পত্তি আছে, এটা আমার কাছে তেমন গুরুত্ব রাখে না, কিন্তু আমার এই অসুস্থতার সময় আমার মনের মধ্যে এই ভয় জেগেছে আমি কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো, তার মানে সে তার ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলবে, সবকিছু চলে যাবে, মানে সে প্রভার্টিতে চলে যাবে, এই ভয়টা তার মধ্যে কাজ করছে। ডাক্তার সাহেব আপনি আমার এই ব্যথাটা কমান, এই ব্যথার কারণে আমি কিছুই করতে পারছি না, যেভাবে ব্যথা হচ্ছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি ডাক্তার সাহেব, এটাও ফেয়ার প্রভার্টি। আরেকজন রোগী বলছে ডাক্তার সাহেব আমি শুয়ে থাকতে পারবো না, আমার জবটা খুব কম্পিটিশনের, এখানে ন্যূনতম নেগলিজেন্সি আমার সব কন্ট্রাক্ট এবং পজিশন নষ্ট হয়ে যাবে, এটাও ফেয়ার প্রভার্টি। আরেকজন রোগী বলছে ডাক্তার সাহেব আমার এই ব্যথাটা আগে ভালো করেন, ব্যথার জন্য আমি কোনো কিছুই করতে পারছি না, এটা নিয়ে আমি প্রচন্ড ভয়ে আছি,
আবার না পড়ে যাই, এটাও ফেয়ার প্রপার্টি। তো আমি এই পেশেন্টকে বললাম যে এই পেনকে নিয়ে ভয় পাচ্ছেন, নাকি আপনি এই পেনের জন্য কিছু করতে পারছেন, এগুলো আপনারাও জিজ্ঞাসা করবেন, এই পেনের জন্য আপনি কিছু করতে পারছেন না সেটা নিয়ে ভয় পাচ্ছেন। রুগী বলছে আমি ভয় পাই না, কিন্তু আমার যে অবস্থা সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি, এই ব্যথাকে আমি ভয় পাই না, তা আমার যে অবস্থা হচ্ছে সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি, এর কারণে আমি ফ্রি মুভ করতে পারছি না, আমি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো। তো তাকে বললাম এই পেন নিয়ে আপনার কনসার্ন কি, এই পেন থেকে এই পেন নিয়ে এখান থেকে কি উদ্ধার পেতে চাচ্ছেন, না আপনার ইন্টেনশনটা কি। পেশেন্ট বলছে এখান থেকে উদ্ধার পাওয়াটাই আমার প্রায়োরিটি। আমি বললাম যে আপনি কি মনে করেন এই পেনের কারণে আপনার উদ্ধার পাওয়াটা কঠিন হয়ে যাবে। পেশেন্ট বলছে হ্যাঁ, এই পেনের জন্য আমি ফ্রি মুভ করতে পারছি না, মুভ করাটা অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে, আমি যদি ফ্রি ভাবে মুভ করতে না পারি তাহলে আমি কাজে কিভাবে অ্যাটেনশন দিব, আর আমি যদি কাজ না করি তাহলে আমি কিভাবে টাকা আর্ন করব, টাকা ছাড়া আমি তো ফ্যামিলির বর্তমান ভবিষ্যৎটা আমার কি হবে, টাকা ছাড়া আমার ফ্যামিলির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু ফেয়ার সাফারিং। তো যাক, এগুলা বিভিন্ন মানে আমি ফেয়ার সাফারিং এর বিভিন্ন ভার্সন বললাম, নট নেসেসারি সবগুলাতে সালফার আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট মেডিসিন আসতে পারে, ব্রায়োনি আসতে পারে, এটা ভাবনার উপরে হয়। সাধারণত ফেয়ার প্রপার্টিতে থাকা পেশেন্টরা এই কথাগুলো বলে, এটা বোঝানোর জন্য আমি এই উদাহরণগুলো দিলাম। তো সালফার নিয়ে একটু বলি, সালফারের ফেয়ার প্রপার্টি নিয়ে একটা কেস বলি, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এক পেশেন্টের মাথায় প্রচুর চুল ছিল, হ্যাঁ মহিলা পেশেন্ট, প্রচুর চুল ছিল, সে আসছে, এসে বলছে যে ডাক্তার সাহেব আমার কত চুল ছিল, এইরকম মোটা মোটা, এইরকম মোটা, আমি 2 হাত দিয়ে বেনি করতে পারতাম, মোটা হতো বেনি। বেনি তো বুঝেন, ওই যে চুলের ঝাঁকা, আপারা ভালো বুঝেন। কিন্তু যখনই আমার বিয়ে হলো তারপর থেকে চুল চুল ঝরা শুরু হয়ে যাচ্ছে, চুল ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। এখন যদি বেনি করি তাহলে এরকম পাতলা হয়, আগে এইরকম 2 হাত দিয়ে ধরতে পারতাম, এখন এরকম পাতলা হয়। মানে কি, মানে এখন এত চিকন বেনি, কিন্তু এইভাবে যদি ঝরতে থাকে তাহলে আমার মাথায় টাক পড়ে যাবে। বুঝতে পারছেন, আমার মাথায় টাক পড়ে যাবে। রোগী কি বোঝাতে চাচ্ছে, এত মোটা ছিল এখন এতটুক, মানে সে এক সময় ওয়েলতে ছিল, এখনো ওয়েলতেই আছে, কিন্তু আগামীতে টাক পড়ে যাবে, মানে নাই হয়ে যাবে, মানে সে প্রভার্টিতে চলে গেল, টাকলু হয়ে গেল, মানে প্রভার্টিতে চলে গেল। এই ভয়টা তার মধ্যে কাজ, টাক কিন্তু পড়েনি, সে ভয় পাচ্ছে ফেয়ার প্রভার্টি, যে আগামী দিন আমি টাকলু হয়ে পড়বো, প্রভার্টিতে চলে যাবো। বুঝতে পারলাম, খুব ইজি, রুগীগুলো একটু চিন্তা করলেই পাওয়া যায় সে কিভাবে কথা বলছে, এটা খুব জরুরি। এমনটা না যে প্রত্যেকটা পেশেন্ট এসে বলবে যে, আপনার কাছে এসে বললো যে "আহ, আমার চুল ঝরে যাচ্ছে, হ্যাঁ আমার চুল উঠে যাচ্ছে, হ্যাঁ আর আপনি সালফার দিয়ে দিলেন", তা কিন্তু না। তার কথা বলার স্টাইলের মধ্যে অবশ্যই ওয়েল থাকতে হবে, এইরকম মোটা ছিল এখনো এতটুকু আছে, আগে এরকম ছিল এখনো ধীরে ধীরে কমে যাবে, মানে থিন হয়ে যাওয়ার বিষয়টাও আছে। আর সামনের দিনে যে টাক পড়ে যাবে, মানে ফেয়ার প্রভার্টিতে চলে যাবে। খুব ছোট্ট ভাবনা দিয়ে কিন্তু আমরা সালফার প্রেসক্রাইব করে দিতে পারি। ঠিক আছে, আরেকটা সিম্পল উদাহরণ দিয়ে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। যদি কোনো রুগী এসে বলে যা আগে এরকম ছিল, এরকম হতো, এখন এই এই কষ্ট হচ্ছে, জানি না স্যার সামনের দিনগুলোতে কি হবে। ভালো করে বুঝেন, যদি কোনো রুগী এসে বলে যে আগে এরকম 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 ছিল, এখন এই এই কষ্ট হচ্ছে, জানি না স্যার সামনের দিনগুলোতে কি হবে। ভালো করে খেয়াল করেন, সামনের দিনগুলোতে কি হবে, বুঝতে পারছি না সামনের দিনগুলোতে কি হবে, এইরকম কথা বললে সে কিন্তু আবার সালফার হবে না। আপনাকে পার্সনের কথা বলার স্টাইলটা ভালো করে খেয়াল করতে হবে, সামনে যে না আবার কি হয়ে যায়, আগে এতখানি ছিল এখন এরকম হচ্ছে, এই কষ্ট, না জানি সামনে কি হয়ে যায়। এইটা হলো অ্যাংজাইটি ডার্কিন, আমি রুটা পড়াতে যে আপনাদেরকে বলেছিলাম, অ্যাংজাইটি ডার্কিন। সালফারকে কিন্তু আপনারা অ্যাংজাইটি ডার্কিনে পাবেন না, সালফারকে আপনারা অ্যাংজাইটি ডার্কিনে পাবেন না। কেন ডার্কিনে, অ্যাংজাইটি ডার্কিনের মধ্যে সালফার নাই? সালফার কেন নাই? কারণ সালফার তো নলেজওয়ালা পারসন, সে তো সমর্থবান, তার এত নলেজ, ভবিষ্যতের বিষয়গুলো তার নলেজে থাকে, সামনের দিনে যে কি হবে সেটা সে জানে।
সে জানে যে সামনের দিনে থিন হয়ে যাবে, আরো পরে সে প্রভার্টিতে যাবে, কতদিন পরে যাবে সেটাও সে জানে, এবং সে এই জন্যই সে কখনো পোর হবে না, তার নলেজের কারণে। এই জন্য সালফারকে আমরা ডেলুশন পোর হি ইজ এর মধ্যে আমরা পাই না। তো যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো পেশেন্ট কি বলছে, কিভাবে বলছে, সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মহিলা যদি বলে, মহিলা যদি বলে যে স্যার এতগুলো চুল ছিল আর ঝরে যাওয়া শুরু হয়ে গেল, এই এতগুলা চুল ছিল আর ঝরে যাওয়া শুরু হয়ে গেল, তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে, জিজ্ঞাসা অবশ্যই করবেন যে কবে থেকে ঝরা শুরু হলো। তো রুই হয়তো বলছে যে 2 বছর থেকে। তা আপনি তখন জিজ্ঞাসা করলেন এই 2 বছর ধরে আপনি কি করলেন, এই 2 বছর ধরে আপনি কি করছেন, চুল ঝরার জন্য কি কি ট্রিটমেন্ট নিলেন। তো সে বলবে যে স্যার এই 1.5 বছর ধরে তো 1.5 বছর পর্যন্ত তো আমি কিছুই করিনি। তখন আপনার প্রশ্ন হওয়া উচিত যে কেন করেননি। তখন রুগী বলবে যে অনেক কারণ, অনেক কারণ তো তখন অনেক চুল ছিল, আমি ওটাকে অত গুরুত্ব দিইনি। রুগী কি বলতেছে, তখন তো আমার অনেক চুল ঝরছিল কিন্তু আমার তো এই মোটাই বেনি ছিল, তাই আমি বেশি কিছু করিনি। তো অনেক বেশি ছিল মানে কি, এই মোটা বেনি হতো মানে কি, মানে কিন্তু সে ওয়েল দেখাচ্ছে, তাই না? ওয়েল দেখাচ্ছে না? একটু ভালোভাবে চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি বারবারই তো বলছি, এতগুলা ছিল মানে ওয়েল, আমার এই আছে মানে ওয়েল, আমার 2,000 টাকা আছে মানে ওয়েল, আমার 2 লাখ টাকা আছে মানে ওয়েল। সে বলছে আমার তো তখন এতগুলা চুল ছিল, তার মানে সে ওয়েল। এই জন্য সে প্রবলেম নিয়ে অতটা চিন্তা ছিল না। এখন ধরেন যে যাদের সমস্যা হয়, যাদের প্রবলেম আছে, কিন্তু প্রবলেম নিয়ে সে অতটা চিন্তা করে না, অতটা ভ্রুক্ষেপ করে না, তাহলে রুব্রিক্স কি হবে, কি হবে? আনকনসিয়াসনেস স্যার। না, আনকনসাসনেস না, একটু ইজি চিন্তা করেন। ইনডিফারেন্স। ইনডিফারেন্সও না, আর একটু ভালো করে চিন্তা করেন। প্রবলেম হচ্ছে, আছে তো, এতগুলা আছে তো, আমি ফ্রিবুলাস। হ্যাঁ থ্যাংক ইউ, ফ্রেবুলাস। এটা হলো ফ্রেবুলাস, খুব সিম্পল চিন্তা করেন। প্রবলেম আছে কিন্তু অতটা চিন্তা ছিল না। ইনডিফারেন্সের বিষয়টা আলাদা। ইনডিফারেন্স কি ক্ষেত্রে হয়, আমার দুটো প্রবলেম আছে, একটাকে গুরুত্ব দিচ্ছে না আর একটাকে গুরুত্ব দিচ্ছে, সেটা হলো ইনডিফারেন্স, তাই না? আমি তো বলেছিলাম যে ইনডিফারেন্সের প্রায়োরিটি অনুযায়ী হয়। এটা খুব সিম্পল। তো এই জন্য আপনারা সালফারকে ফেবুলাসের মধ্যে পাবেন। কখন পাবেন? যখন সে ওয়েলথে ছিল তখন তাকে ফেবুলাসে পাবেন। সে ফেবুলাস ছিল, এই জন্য সে ধ্যান দেয়নি, ওই চুল ঝরে যাচ্ছে ওইদিকে ইয়ে করেনি। সে হয়তো বলবে স্যার আমি দোকান থেকে ওই তেল কিনছিলাম, শুনছিলাম ওই তেলে ভালো হয়, আমি তেল কিনে নিয়ে এসে ওর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট, কালো মেঘ গুঁড়া, আরো জিনিস টিনিস মিশিয়ে মাথায় দিয়েছি। এবার যদি তার সাথে তার কোনো অ্যাটেন্ডেন্স থাকে, সেটা তার মা হোক, বোন হোক, তার ভাবি হোক, ননদ হোক, তার কাছ থেকে আপনি ভেরিফাই করবেন, তাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে স্যার সে ওইদিকে কোনো গুরুত্বই দেয়, কোনো ধ্যানই দেয় না। কিন্তু এখন সে ধ্যান দেওয়া শুরু করেছে, 6 মাস থেকে ধ্যান দেওয়া শুরু করেছে, যখন তার চুল একদম থোকা থোকা একদম আঁচড়ায় যখন এতগুলা করে ঝরা শুরু করছে, তারপর থেকে সে ধ্যান দেওয়া শুরু করছে। যখন সে বোঝা শুরু করলো যে তার ওয়েলথ কমা শুরু হয়ে গেছে, আগে তো বেনি এরকম মোটা হতো, এখন ধীরে ধীরে থিন হচ্ছে, এরকম হচ্ছে, চিকন হচ্ছে, ধীরে ধীরে চিকন হওয়া শুরু করছে, কমা শুরু করছে, তার ওয়েলথ কমা শুরু করছে 6 মাস থেকে, তখন সে তার মাথা মানে সে ফেবুলাসনেসটা চলে গেছে। সুতরাং বুঝে নেন, এতক্ষণ সে ওয়েলথে থাকবে, মানে ওয়েলথে সালফার ততক্ষণ ওয়েলথে থাকবে যতক্ষণ, মানে সালফারের মধ্যে যতক্ষণ ওয়েলথ থাকবে ততক্ষণ সে ফেবুলাসে থাকবে। অনেক টাকা আছে, ও যাচ্ছে যাক, যা হবে হবে, দেখা যাবে। কিন্তু যখন থিন হওয়া শুরু হয়ে যাবে এবং থিন হতে হতে আরো থিন হবে, তখন তার সে প্রভার্টি দেখতে হবে, বাপরে টাকলে হয়ে যাব, লোকজন টাকলে বলবে। প্রভার্টি যখন সে দেখতে পাবে, তখন তার মধ্যে ভয় চলে আসবে। তার মধ্যে কি ভয় চলে আসবে? এনি আইডিয়া? নো আইডিয়া। ফিয়ার অফ পভার্টি থাকবে না। হেয়ার তো প্রভার্টি আসলো, হেয়ার প্রভার্টির পরে আর কি আসবে? Delusion thin he is. ডেলুশন থিন। হ্যাঁ থিন তো হলো, থিনের পরে তার ভয় তৈরি হয়ে গেল প্রভার্টির,
থিনের পরে তার মধ্যে ভয় হয়ে গেল পোভার্টি, তখন তার মধ্যে ডেলুশন তৈরি হয়ে যাবে। ডেলুশন, হি উইল কাম টু ওয়ান্ট, হি উইল কাম টু ওয়ান্ট। এটা সালফারের কঠিন অবস্থা। ওয়ান্ট মানে কি জানেন? ওয়ান্টের মেলা যার মানে, মোটেই নাই, ওয়ান্ট, একদমই নাই। ওয়ান্ট মানে হচ্ছে হাত পাতার মতন অবস্থা। চেয়ে চিনতে খায় না, আল্লাহকে বাস্তে দো টাকা দে দে মাঝি, আল্লাহর বাস্তে 2 টাকা দেন। এটা হলো সালফারের জন্য সবচেয়ে দুঃখকর অবস্থা। এটা সালফারের জন্য ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতিতে সে কখনোই যেতে চায় না, কারণ সালফারের কাছে ইন্ডিপেন্ডেন্সটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট, আমাদের রুব্রিক্স আছে ইন্ডিপেন্ডেন্ট। বেলেডোনাকেই আমরা শুধু ইন্ডিপেন্ডেন্ট জানি, তাই না? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্টটা সালফারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে ইন্ডিপেন্ডেন্ট, সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বনির্ভর, অন্যের সহযোগিতা সে মানে অন্যের সহযোগিতা যাতে নিতে না হয়। কারণ সালফার ওয়েলথ আছে, আমার কাছে এত সম্পত্তি আছে, এত এত আছে, আমার কাছে এত মানে আছে, আর আমাকে অন্যের কাছে হাত পাততে হবে, এরকমটা যাতে না হয়। সালফার চাই আমি সব সময় এরকম পরিস্থিতিতে থাকি, ওয়েলথ পরিস্থিতি বজায় রাখি, যেখানে আমি সবাইকে দিব, আমি অন্যের কাছে নিব, এটা হবে না। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, নোট করে রাখেন। এই কারণে সালফার আপনার কাছে চলে আসবে, ডাক্তারের কাছে যাবে। তার সাথে অন্যদের রিলেশন হলো, আমরা সালফারকে কি নাম বলে, আমাদের শামসুজ্জোহা ভাই কি বলছিলেন সালফারের নাম? সালফার কি বলি আমরা? র্যাগ ফিলোসোফার কিং স্যার। অফ কিং, সোরা স্যার। কিং, কিং, king। থ্যাংক ইউ। কিং, সালফার হচ্ছে কিং। সালফার হলো কিং, অন্যদের সাথে তার রিলেশনটা হচ্ছে কিং, কিং এর মতন। রাজা প্রজার রিলেশন তার সাথে, আমি তো রাজা, তোমরা প্রজা, তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও, আমি তোমাদের কাছ থেকে আমি তোমাদেরকে দিব, আমি তোমাদেরকে দিব। যখন কেউ আমার কাছে চায়, তখন আমি দেওয়ার স্থিতিতে আছে, এটা ঠিক আছে, এটা মেনে নিতে পারি, আমি দিব, এটা আমার কাছে কিন্তু যখন তার কাছে মনে হয় পরের বারে সে যে রাজা, ধরেন যে অন্য কেউ অ্যাটাক করেছে, তার রাজ্যের অধীনে থাকা 2-4টা অঞ্চল দখল করে ফেলেছে, ধীরে ধীরে দখল করতেছে, এরকম পরিস্থিতি চিন্তা করেন, টিপু সুলতানের কথা ভাবেন, রাজ্যগুলা দখল করতেছে ইংরেজ এসে, ঠিক আছে, তখন তার ভয় তৈরি হবে যে সামনের দিনগুলা প্রজারা যখন আমার কাছে চাইবে, তখন আমি কিভাবে দেবো, আমার তো ক্ষমতা কমে যাচ্ছে, সম্পত্তি কমে যাচ্ছে। সুতরাং তার এরকম না দেওয়ার পরিস্থিতি যখন আসে, তখন তার মধ্যে থেকে ভয় তৈরি হয়। সেটাই হলো ফেয়ার প্রভার্টি, ঠিক আছে? সালফার সেটা চায় না, সে এরকম স্থিতিতে আসুক সেটা সে মোটে কল্পনাও করতে চায় না। সে সব সময় দিতে চায়, কারণ সে ওয়েলথ আছে, তার কাছে অনেক ছিল। এখন আমার কাছে অনেক আছে, যখনই কম হওয়া শুরু হয়ে গেল, তখন তার মধ্যে ভয় তৈরি হয়ে গেল। এরকম স্থিতিতে সে তখন আপনার কাছে আসবে, আপনার চেম্বারে চলে আসবে। তাহলে ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে সালফারের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেন আমি কাজ করতে পারি, আমার ইনকামের টাকা দিয়ে আমি চলতে পারি, আমি অন্যদেরকে দিতে পারি। আমি অন্যদের কাছ থেকে হাত পাতবো, আমি পারবো না। এই ইন্ডিপেন্ডেন্টটা তার প্রয়োজন, তার নিড। আমি কারো কাছে হাত পাততে পারবো না, আমি অন্যদেরকে দিব। আর এ জায়গায় সে যদি দুর্বল হয়ে পড়ে যে আমি দেনওয়ালা, আর আজকে আমার প্রয়োজন পড়েছে, মানুষের কাছে আমাকে হাত পাততে হচ্ছে, এরকম পরিস্থিতিতে সে অনেক উদাস হয়ে পড়ে, আপসেট হয়ে পড়ে, এবার সে অসুস্থ হয়ে পড়বে। আর সালফার কোথায় অসুস্থ হয় সেটা আমি আপনাদেরকে বলতেছি। এখন সে অসুস্থ হয়ে পড়বে, তার মনের মধ্যে কাজ করবে যে আমি মানুষকে দিতাম, আমি এত জ্ঞান রাখতাম, এত নলেজ, আমার এই বই, এদিকে বই, ওইদিকে বই, আজ আমার এরকম অবস্থা হয়ে গেল, আমি ফেল করলাম, আমি পরীক্ষায় ফেল করলাম। তার মধ্যে এই ফেল করা মানে পড়ে যাওয়া, তার স্ট্যান্ডার্ড থেকে পড়ে যাওয়া, এই ভয়টা তার তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে মানে সে অসুস্থ হয়ে পড়ে। এই এই অবস্থায় আপনি রুগীকে পাবেন, সালফার রুগী আপনার কাছে আসবে। আরেকটা বিষয় হচ্ছে সালফারের কাছে খুবই পিকিউলিয়ার, যেটা হলো তার অভ্যাস। সালফারের অভ্যাস হলো নলেজ গ্যাদার করা, নলেজের পেছনে সে দৌড়ায়, নলেজ, নলেজ, নলেজ। প্লাটিনাও দৌড়ায়, হাইসোমাসও দৌড়ায়, সালফার বেশি দৌড়ায়। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে,
একটাই সিঙ্গেল মেডিসিন, মেন্টাল এক্সারশন, ডিজায়ার ফর লিটারেরি ওয়ার্ক, মেন্টাল এক্সারশন, লিটারেরি ওয়ার্ক, ডিজায়ার ফর, যে পড়ে মেন্টাল এক্সারশন, ডিজায়ার ফর লিটারেরি ওয়ার্ক, মানে তার বই পড়া, উপন্যাস পড়া, সাহিত্য পড়া। লিটারেরি মানে কি? লিটারেরি বলতে আমরা কি বুঝি সাধারণত? লিটারেচার, তাই না? সাহিত্য পড়া। আমি এগুলোর ব্যাখ্যা আবার পরে করবো, আরো বিস্তারিত ব্যাখ্যা করবো, অসুবিধা নেই। আজকে জার্নির বিষয়গুলো একটু বলি। এই লিটারেরি বলতে আমরা বুঝি সাহিত্য পড়া। আপনারা বলতে পারেন সালফারের ড্রাইভ হলো জ্ঞান খোঁজা, জ্ঞান অন্বেষণ। তার এই জ্ঞান অন্বেষণের সাথে রিলেটেড হচ্ছে কিউরিসিটি, সাথে এক গাদা রুব্রিক্স আমরা কিন্তু রেপার্টরিতে পাই, যেমন কিউরিয়াস পাই, ফিলোসফি অ্যাবিলিটি পাই, তারপরে রিডিং ডিজায়ার এনসাইক্লোপিডিয়া লিখে নেন, তারপর রিডিং ডিজায়ার মেন্টাল মেডিকেল বুকস টু রিড, রিডিং ডিজায়ার মিস্ট্রি অ্যান্ড ডিটেকটিভ হিস্ট্রি। কেন এগুলা পছন্দ করে? এগুলোর কারণ আছে, পরে আলোচনা হবে, ঠিক আছে? তারপরে রিজন পাওয়ার ইনক্রিজ, থিওরাইজিং, এরকম গাদি গাদি জিনিস সব নলেজের সাথে রিলেটেড আমরা এক গাদা রুব্রিক্স পাই। আমরা কেস যখন দেখবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং সালফারের যে কিউরিসিটি থাকে, তার যে জিজ্ঞাসা থাকে, সেগুলা কখনোই সুপারফিশিয়াল লেভেলে হবে না, ভাষা ভাষা হবে না। সে অনেক, মানে সে কোনো কিছু খুব গভীরে চলে যায়, একদম রুটে চলে যায়, একদম ডিপ লেভেলে চলে যায়। সে অনেক গভীরে গিয়ে ওই পুরা জ্ঞানকে পুরোপুরি বোঝার চেষ্টা করে। এটাই তার চিন্তা ভাবনা করার স্ট্রেন, তার ইন্টেলিজেন্সি, তার চিন্তা ভাবনা, তার পড়ালেখা করার ক্ষমতা অনেক বেশি, প্রচুর পড়ালেখা করতে পারে। তো একজন পেশেন্ট আপনার সামনে আসলে আপনি জানতে পারবেন যে সে পড়ালেখা করে, বিভিন্ন বিষয় নিয়ে তার নলেজ। তো এরকম পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ না যে এতটুকু তথ্য পড়ালেখা করলো, বই পড়লো, এনসাইক্লোপিডিয়া পড়লো, মেডিকেল বই পড়লো, লিটারেচার পড়লো, লিটারেরি বুকস পড়লো, আর আপনি তাকে সালফার দিয়ে দিবেন। এটা কিন্তু এতটুকু তথ্যের উপর আপনি দিতে পারবেন না। আমরা সবসময় টোটালিটি করি, ওভারঅল একটা পেশেন্টের সবকিছু আমরা দেখার চেষ্টা করি। আমাদেরকে বুঝতে হবে সে কেন পড়ছে, ওই পার্সনটা এনসাইক্লোপিডিয়া কেন পড়ছে, মেডিকেল বুক কেন পড়তেছে। দেখেন আমি একটু আগে বললাম হায়াসোমাসরাও, হায়াসোমাস বাচ্চাকেও আমরা পাই, পার্সনরা তো পড়েই, বাচ্চারাও অনেক বেশি পড়ালেখা করে। কিন্তু কেন সে পড়ে, হায়াসোমাস যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই উত্তরটা বলতে পারবেন। কেন পড়ে? কারণ কোনো ভুল যাতে না হয়ে যায়, তার ট্রিটমেন্টে কোনো ভুল না হয়ে যায়, তার কোনো সাইড ইফেক্ট না হয়। ধরেন হায়াসোমাস পেশেন্ট বাজারে গেছে, কসমেটিক্স এর দোকানে গেছে, একটা পাউডার কিনতে হবে, পাউডারের গোটা হাতে নিয়ে সে প্রথমেই আগে দেখবে এক্সপায়ারি ডেট, খুঁটে খুঁটে দেখবে, মিলাবে, কতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো সেটা দেখবে। তাহলে তার পড়ার, তার দেখার দৃষ্টিভঙ্গির তরিকাটা আলাদা হলো। তার ভয় থাকে, কোথাও যাতে ভুল না হয়ে যায়, ভুল হয়ে গেলে, ভুল জিনিস ব্যবহার করলে দেখা যাচ্ছে র্যাশ উঠতে পারে, এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে আমার স্কিনে ক্ষতি হতে পারে, ভুল ট্রিটমেন্ট হয়ে গেলে আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আবার মনে করেন পাউডারে কোথায় কোন কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা কিন্তু দেখবে কে? সালফার, খুঁজে খুঁজে দেখবে, জানতে চাইবে। তাহলে আপনি যদি পাউডারের কৌটা সালফারের হাতে দেন, সালফার কি দেখবে? সালফার দেখবে ওর কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, কি দিয়ে কি হয়। আর যদি আপনি হাইসোমাসের হাতে দেন, সে দেখবে এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, কতদিন ব্যবহার করা যাবে, কি 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 হয়েছে। সে যদি ইনগ্রেডিয়েন্টও পড়ে, তাহলে তার উদ্দেশ্য থাকবে যে এই ইনগ্রেডিয়েন্টে আমার আবার কোনো কিছু স্কিন ইরপশন বা আর্টিকেরিয়া বা এই টাইপের কিছু আবার না হয়ে যায়, তাই না? আর সালফার কি জন্য? সালফার দেখবে তার, সে নলেজ গ্যাদার করবে। তো সালফারের এই পড়ালেখার পেছনে, এই জ্ঞান অর্জনের পেছনে কারণটা কি? কারণ বর্তমান জামানা, এই এট প্রেজেন্ট ওয়ার্ল্ড, 21st সেঞ্চুরির আমরা একদম মানে কাছাকাছি জায়গায়, এইখানে কি হচ্ছে? এই জায়গাটা হচ্ছে আপনার দামটা কোথায়, আপনার
আমাদেরকে কি করতে হয়? আমাদের সামর্থ্য, আমাদের ক্যাপাসিটি বজায় রাখতে হয়। আমাদেরকে অন্যদের থেকে বেশি ইন্টেলিজেন্ট হতে হবে। সালফারের ভাবনা এটা। হ্যাঁ, তাহলে কি হবে? আপনি যদি অন্যের থেকে জ্ঞান বেশি রাখেন, অন্যের থেকে আপনার ফিলোসফি অ্যাবিলিটি আপনার যদি বেশি হয়, তাহলে কি হবে? আপনি অন্যের থেকে আর্ন করতে পারবেন। আর্নটা কি? নট অনলি মানি, সাথে সাথে আপনি সম্মানও নিতে পারবেন। সালফারের কাছে কিন্তু সম্মানটা অনেক জরুরি বিষয়। সে অন্যদেরকে এই কারণেই বেশি সম্মান করে, কারণ সে বিশ্বাস করে আমি যদি সম্মান দিই তাহলে আমি রিটার্নও পাবো। সে অন্যকে সম্মান করবে, সাথে সাথে সে সম্মানটাকে রিটার্নও চাবে। তার যে সামর্থ্য বজায় রাখতে হবে, তার ওই পজিশন বজায় রাখতে হবে, এই জন্য সে অনেক জ্ঞান অর্জন করতে চায়, অনেক জ্ঞান অর্জন করতে চাই। এই সালফারের ছোট থেকে বড় আহ, যে কোনো বয়সী আপনি বাচ্চা হোক বা বয়স্ক হোক, এদের সাথে আপনি কথা বললেই বুঝতে পারবেন যে এরা কতটা জ্ঞান পিপাসু হয়, এবং তাদের ইন্টেনশন কিন্তু এটাই থাকে, এর পেছনে লুকানো বিষয়টাই থাকে যে আমার জ্ঞান যত উচ্চ হবে, আমি যত নলেজের দিকে নলেজেবল হতে পারবো, আমার সম্মান ততই বাড়তে থাকবে, অন্যরা আমাকে সম্মান দিবে। এবং সাথে সাথে রেভারেন্সটা সেও দেয়, রেভারেন্স অ্যারাউন্ড দোজ, রেভারেন্স তারা এই কারণেই দেয় যে আমি যদি অন্যকে সম্মান করি, তারাও আমাকে সম্মান করবে। সম্মান কিন্তু সালফারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কেন সালফারের কাছে গুরুত্বপূর্ণ? সালফারের উৎসটাকে আমি তো অবশ্যই ওই ক্লাসগুলো নিইনি, বেসিক যে ক্লাস, এটা প্রথমে নিই আমি সাধারণত, এবার আমি নিইনি কারণ আমি শর্ট করতেছি। তো সালফার হচ্ছে মিনারেল কিংডমের মেডিসিন। মিনারেল কিংডম কি করে? মিনারেল মানে কি? সম্মানের জায়গা না? প্লাটিনাও যেরকম মিনারেল, আপনার সালফারও ওরকম মিনারেল, ক্যালসিয়াম, এদের মধ্যে একটা কিন্তু সম্মান পাওয়ার একটা মানে দৃঢ় আকাঙ্ক্ষা কিন্তু তার মধ্যে থাকে। ঠিক আছে, তো আমরা এই সম্মান পাওয়ার বিষয়গুলো নিয়ে দু একটা কেস আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি।